হ্যালো, আজকে আমি তোমাদের করাবো অন কিলিং এ ট্রি পার্ট 3। যারা পার্ট 1 এবং 2টা আগে দেখোনি, তোমরা অন কিলিং এ ট্রি পার্ট 1 এন্ড 2টা আগে দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা পার্ট 3 তে আমরা থার্ড স্ট্যান্জা এবং ফোর্থ স্ট্যান্জাটা আজকে পড়াবো। তোমাদের বই থাকলে তোমরা বইটা খুলো, সবাই বইটা সামনে নিয়ে বসলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, থার্ড স্ট্যান্জাটাতে আমাদের শুরু হয়েছে নো কথাটা দিয়ে। নো, the root is to be pulled out. No, the word no, এই ওয়ার্ডটা ইজ আ ভেরি ভেরি পাওয়ারফুল ওয়ার্ড, এবং এই শব্দটি, এই নাবাচক শব্দটি দ্বিতীয় স্তবকের সূত্র ধরে বলা। দ্বিতীয় স্তবকে কি বলা হয়েছে? একটি গাছকে কাটার জন্য উই ক্যান হ্যাক অ্যান্ড চপ ইট, মানে আমরা ওটাকে কেটে ফেলে টুকরো টুকরো করতে পারি, কিন্তু উনি বলছেন না, মানে শুধু কেটে একটা সিম্পল জ্যাব অফ নাইফ বা গাছটাকে কেটে টুকরো টুকরো করলেই কিন্তু গাছের মৃত্যু ঘটে না। সে আবার কিছু সময় অতিবাহিত হওয়ার পরে সে নিজেই আরোগ্য লাভ করে এবং আবার তার পূর্ববর্তী অবস্থাতে ফিরে আসে। তাহলে এই নো কথাটা আগের যে পদ্ধতিটাকে বলা হয়েছিল সেটা যে ফলপ্রসূ হবে না সেইটাকে ইঙ্গিত করছে। এছাড়া এই নো, এই কথাটা কিন্তু আবার বিষয়বস্তুগতভাবে প্রথম আর দ্বিতীয় স্তবকের সাথে তৃতীয় এবং শেষ স্তবকের একটা ফারাককেও নির্দেশ করছে। মানে প্রথম আর দ্বিতীয় স্তবকে যেখানে কবি বলেছেন বা দেখিয়েছেন বা তুলে ধরেছেন যে একটি গাছের প্রাণ শক্তি, তার একা একাই দ্রুত আরোগ্য লাভ করার ক্ষমতা, কত, আর তৃতীয় এবং চতুর্থ স্তবকে কবি দেখাচ্ছেন যে মানুষ কিভাবে নির্দয়ভাবে, নির্মমভাবে, পরিকল্পিত পদ্ধতিতে, মানে ইন মেথডিক্যাল প্রসেস গাছটাকে অবশেষে শেষ করতে বা মারতে সক্ষম হয়। নো, তাহলে কি করতে হবে? তাহলে নো মানে আগের যে পদ্ধতিগুলো বলা হলো তাতে তো হলো না, মানে সিম্পল জ্যাব অফ নাইফ যেটা ফার্স্ট স্ট্যান্জায় বলা হয়েছে, বা হ্যাক অ্যান্ড চপ যেটা সেকেন্ড স্ট্যান্জায় বলা হয়েছে, মানে একটা ছুরির আঘাত বা কোনো ওটাকে কেটে টুকরো টুকরো করলে গাছটি মরবে না। তাহলে কি করতে হবে? দ্য রুট ইজ টু বি পুলড আউট। রুট মানে মূল বা শিকড়, যা মাটির নিচে বেড়ে ওঠে, সেটাকে পুলড আউট, উপড়ে ফেলতে হবে, এক্সট্র্যাক্ট করতে হবে। আউট অফ দি অ্যাঙ্কারিং আর্থ, আউট অফ দি অ্যাঙ্কারিং আর্থ মানে পৃথিবীর বুক থেকে সেটাকে উপড়ে ফেলতে হবে। এবার অ্যাঙ্কারিং মানে কোনো কিছু, মানে নোংর হতে পারে বা কোনো কিছু ফার্মলি ধরে রাখা, মানে অ্যাঙ্কারিং আর্থ। এই অ্যাঙ্কারিং কথাটার মধ্যে দিয়ে আমরা একটা এক্সটেন্ডেড মেটাফর দেখতে পাচ্ছি বা তুলনা বা উপমা দেখতে পাচ্ছি। তোমরা পার্ট 1 এবং পার্ট 2টা দেখলেই নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো যে মেটাফর কাকে বলে। ওখানে আমি বিস্তৃতভাবে মেটাফরটা বুঝিয়েছি, যেটা একটা তুলনা বা উপমা, এবং সেখানে লাইক অ্যাজ ব্যবহার না করে যে উপমাগুলোকে আমরা দিই সেগুলো হচ্ছে মেটাফর। তো এখানে আমরা দেখলাম গাছের যে শিকড় বা রুট, সেইটাকে নৌকা বা জাহাজের যে নোঙর তার সাথে কিন্তু ইনডাইরেক্টলি কম্পেয়ার করা হয়েছে। যেমন একটা জাহাজ বা একটা নৌকাকে জলের মধ্যে সুরক্ষিত রাখে নোঙর, সেরকমই অ্যাঙ্কার, an anchor keeps a ship or a boat safe on the surface of water. Similarly, the root keeps a tree secure on this earth by the help of Mother Earth. মানে এই আর্থ বা পৃথিবীর সহায়তা নিয়ে ওইটা রুট বা শিকড়ই কিন্তু গাছটাকে সুরক্ষিত রাখে এই মাটি বা ধরার ওপর। আবার আমি বললাম এটা একটি এক্সটেন্ডেড মেটাফর। আবার দেখো অ্যাঙ্কারিং আর্থ, তাহলে আর্থটাও কিন্তু খুব সাপোর্টিভ, সেও কিন্তু অ্যাঙ্কার, সেও কিন্তু সাপোর্টিভ, সে তার বুকে সুরক্ষিত রাখে এই গাছটিকে। তাহলে কি করতে হবে? গাছকে নিঃশেষ করার জন্য সেটাকে উপড়ে ফেলতে হবে। ইট ইজ টু বি রোপড, মানে সেটাকে রোপ ইউজ করতে হবে, টায়েড, দড়ি দিয়ে বাঁধতে হবে এবং দড়ি দিয়ে বেঁধে সেটাকে হিঁচড়ে টেনে তুলতে হবে। পুলড আউট, স্ন্যাপড আউট মানে
হিচড়ে টেনে তুলে ওটাকে ছিন্ন করতে হবে, তার মূলটা শুদ্ধ। or pulled out entirely, এখানে তোমাদের এমসিকিউতে প্রশ্ন রেখেছে, এরকম করে প্রশ্ন আসে যে দ্য ট্রি উইল হ্যাভ টু বি পুলড আউট পার্টলি, হোললি, তখন পুললি WHOLLY মানে এন্টায়ারলি, পুরোটা একসাথে তুলতে হবে। আর পুলড আউট এন্টায়ারলি আউট ফ্রম দি আর্থস কেভ, পুরোটাকে টেনে হিচড়ে তুলতে হবে একেবারে আর্থের কেভ থেকে। কেভ মানে গুহা বা গহ্বর, মানে মাটির যে গহ্বর, পৃথিবীর যে গুহা, সেখান থেকে ওটাকে টুকরে টেনে তুলতে হবে। আবার এই কেভ কথাটি ব্যবহার হওয়ার মধ্যে দিয়ে, কেভ কথাটা ব্যবহার হয়েছে, তার মধ্যে দিয়ে আমরা আবার দেখতে পাচ্ছি আরেকখানা মেটাফর বা উপমা আমরা পাচ্ছি। কি উপমা আমরা এখানে পাচ্ছি? কেভ। কেভ আমরা সাধারণত কোথায় বলে থাকি? পাহাড়ে কেভ থাকে, পাহাড়ে যে গুহা থাকে, যেটা কোনো বন্য প্রাণী বা মানুষের আশ্রয়স্থল হয়, শেল্টার দেয়, সুরক্ষা দেয়। কেভ, পাহাড়ে কেভে আমরা ঢুকে, গুহায় ঢুকে আমরা সুরক্ষা লাভ করি। সিমিলারলি এখানে এই পৃথিবীর যে কেভ, পৃথিবীর যে গুহা, সেটা কিন্তু পৃথিবীর বুকে সে ওই গাছের শিকড়টিকে আশ্রয় দেয় এবং গাছটিকে সুরক্ষা প্রদান করে। কিন্তু এই কেভ বা এই সুরক্ষিত স্থান থেকে তাকে টেনে হিচড়ে তুলে ফেলতে হবে, তাহলেই হয়তো গাছটিকে নিঃশেষ করার প্রথম ধাপটি হবে। আউট ফ্রম দি আর্থস কেভ, তাহলে আর্থস কেভ, কেভটা এখানে আর্থস কেভ বলতে সে আর্থস কেভ মানে পৃথিবীর যে গহ্বর বা গুহা, ঠিক আছে, যেটা হিলের কেভের সাথে কম্পেয়ার করা হলো। হিলে যেরকম কেভ থাকে, দ্যাট গিভস শেল্টার টু দ্য অ্যানিমালস অর টু দ্য হিউম্যান বিংস, সিমিলারলি দ্য আর্থস কেভ gives shelter to the root of the tree and keeps the tree secured. সেখান থেকে ওটাকে এই সুরক্ষিত স্থান থেকে টেনে হিচড়ে তুলতে। এই ছবিটাতে একটু লক্ষ্য করো যে দেখো গাছটা কিরকম উপড়ে ফেলা হচ্ছে এবং গাছটার ভেতরে দেখো রুট বা শিকড়গুলো দেখা যাচ্ছে। তাহলে শিকড়গুলো কিভাবে মাটির ভেতরে বিস্তৃত করে নিজেদের অস্তিত্ব এবং গাছটিকে সুরক্ষিত রাখে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি। এখানে গাছটিকে দেখো এটি উপড়ে গেছে এবং তার শিকড়গুলো বেরিয়ে এসেছে। এই পুরো অংশটার মধ্যে এতক্ষণ যেটা বললাম, সেখানটা থেকে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর ইমেজারি, আমাদের যে ওয়ার্ড পিকচার, একটা ইমেজারি আমাদের সামনে আসছে, একটা ইমেজারি, একটা ইমেজারি। কিরকম ইমেজারি? মানে একটা এখানে আর্থ কেভের একটা সিম্বলিক মিনিং আছে। আর্থ কেভ তার মানে এটা হচ্ছে মাদার্স উমকে এখানে বলা হচ্ছে আর্থ কেভ। মানে মায়ের পেটে যেমন একটি বাচ্চা সুরক্ষিত থাকে এবং তাকে যদি আমরা সেই মাদার্স উম থেকে টেনে হিচড়ে বের করে অ্যাবর্ট করি, নষ্ট করি, প্রাণহানি করি, ঠিক সেরকমই একটা মৃত্তিকার যে গুহা সেখান থেকে টেনে তুলে গাছটাকে মৃত্যুদণ্ড দেওয়া বা মেরে ফেলা is equals to killing of a child, snatching it away from its mother's womb. এই অবধি গেল। দেখো এইখানে এই পুলড আউট কথাটা 3 বার রিপিট করা হয়েছে। একবার করা হলো root is to be pulled out, তারপরে আবার and pulled out, snapped out, তারপরে আবার or pulled out entirely। তার মানে এই অভিব্যক্তিটিকে 3 বার রিপিট করা হলো শুধুমাত্র এই কাজটির যে নৃশংসতা, হিংস্রতা, সেইটাকে বোঝাবার জন্য। এবার আমরা তার পরের লাইনে যাই। and the strength of the tree exposed, strength of the tree, তাহলে গাছটিকে তার শিকড় শুদ্ধ, মূল শুদ্ধ উপড়ে ফেলার পরে আমরা কি করলাম? তার যে স্ট্রেংথ, তার যে শক্তি, সেটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। strength of the tree exposed আমরা বাইরে নিয়ে আসলাম। the source, white and wet, source মানে উৎস। তাহলে এখানে স্ট্রেংথ কোনটাকে বলা হলো? গাছের স্ট্রেংথ কোনটাকে বলা হলো? রুট বা মূল, ঠিক আছে, স্ট্রেংথ, যেটাকে আমরা এক্সপোজ করলাম, বাইরে নিয়ে এলাম, এটাই হচ্ছে স্ট্রেংথ অফ দ্য ট্রিজ, স্ট্রেংথ অফ দ্য ট্রি। দ্য সোর্স মানে উৎস। এটা কিসের উৎস? তাহলে রুটটাকে স্ট্রেংথ বললো, আবার রুটটাকে সোর্স বললো, রুটটাকে হোয়াইট বললো, রুটটাকে ওয়েট বললো।
তাহলে রুটটাকে আমাদের যে গাছের যে রুট, আমি যদি বলি ওয়েট বলতে কাকে বোঝানো হয়েছে? রুট। হোয়াইট কোনটাকে বলা হলো? রুট, রুট অফ দ্য ট্রি। সোর্স কোনটা? রুট অফ দ্য ট্রি। স্ট্রেংথ কোনটা? রুট অফ দ্য ট্রি। এবার আমরা আলাদা করে দেখে নিই কেন এটাকে সোর্স বলছে, কেন এটাকে হোয়াইট অ্যান্ড ওয়েট বলছে এই রুট অফ দ্য ট্রিটাকে। সোর্স কেন? এটা উৎস। এটা কিসের উৎস? দ্য রুট absorbs the water or the fluid particles, nutrients, minerals, and serves the tree for its growth. তো এগুলো অ্যাবজর্ব করে সে মাটি থেকে এবং এটাই গাছটিকে পুষ্টি দেয়। ওই জন্য এটা হচ্ছে তার উৎস, সোর্স অফ অল ফুড অ্যান্ড গ্রোথ। এবার আমরা আসছি দেখো হোয়াইট অ্যান্ড ওয়েট। তো গাছের রুটটাকে এখানে বলা হয়েছে হোয়াইট অ্যান্ড ওয়েট। এখানে আমাদের মনে পড়ে যাচ্ছে যদি এটাকে কন্ট্রাস্ট করা হয়, যেখানে স্কিন বা ছালটাকে বলা হয়েছিল লেপ্রোসাইট, কুষ্ঠ রোগীর মতন রাফ, আর এখানে রুটটা কিন্তু হোয়াইট অ্যান্ড ওয়েট। এটা কন্ট্রাস্ট। আর এখানে হোয়াইট অ্যান্ড ওয়েট, এটা সাদা এবং ওয়েট, জলা জলা, কারণ এখানে রুটের মধ্যে জল, হ্যাঁ, মিনারেলস, নিউট্রিয়েন্টস ওগুলো থাকে, তাই জন্য এটা জলা, ফ্লুইড। আবার এখানে একটা ইমেজারি রয়েছে যে আমাদের মানুষের যেরকম গা থেকে রক্ত ঝরে, রেড ব্লাড হতে পারে রুটগুলোর ফ্লুইড, এক ধরনের ফ্লুইড উইচ ইজ লাইক দ্য ব্লাড। আমরা আগে পড়েছিলাম স্যাপ, হ্যাঁ। আবার এখানে দেখো ওয়েট অ্যান্ড দিস ওয়ান হোয়াইট অ্যান্ড ওয়েট, একটা ফ্লুইড উইচ ইজ আনলাইক দ্য ব্লাড অফ হিউম্যান বিং। এটাই হচ্ছে গাছটির মোস্ট সেন্সিটিভ পার্ট, দ্য মোস্ট সেন্সিটিভ। কেন রুটটিকে বলা হচ্ছে মোস্ট সেন্সিটিভ? কারণ শিকড়টাকে বাইরে আনলে, মাটির বাইরে, এই পৃথিবীর গহ্বরের বাইরে আসলে গাছটি কিন্তু মরে যাবে। ওই জন্যে trees die out of the earth, roots die out of the earth, and so they are very, very sensitive. The most sensitive, and so they lie hidden. They're very sensitive, so they lie hidden for years inside the earth. ওই জন্য এরা খুব সেন্সিটিভ, বাইরে আসলেই মরে যায়। ওই জন্যে তাদেরকে মাটির তলায় তারা লুকিয়ে থাকে। তাহলে এই তৃতীয় স্তবকে আমরা মোটামুটি যা দেখলাম, এখানে প্রথমেই উনি একটা নেতিবাচক না শব্দ দিয়ে পরিষ্কার করে দিলেন যে আগের দুখানা যে পদ্ধতি বলা হয়েছিল, jab of the knife, simple jab of the knife and hack and chop, they are not sufficient to kill a tree. Rather, a root of the tree is to be pulled out, and it has to be pulled out of the anchoring earth. It has to be pulled out entirely. It has to be tied with a rope and then pulled out entirely. It has to be snapped out and out from the earth's cave. ওটাকে পুরো পুল আউট করে its strength has to be exposed. তার যে শক্তি সেটাকে আমরা বাইরে নিয়ে আসবো, তাহলেই সেটা, ওটা তো খুব সেন্সিটিভ হয়, ওটাই ওর সমস্ত শক্তি উৎস হয় একটা গাছের। কিন্তু সেই শক্তিটাকে আমরা যখন বাইরে নিয়ে আসবো, ওটা খুব সেন্সিটিভ, ওটা বাইরে বাঁচতে পারবে না এবং তখন সেটা মারা যাবে। তো সেইটাকে আমাদের বাইরে নিয়ে আসতে হবে গাছটিকে সত্যিকারের মারবার জন্য। এখানে আমার আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে সেন্সিটিভ মানে স্পর্শকাতর। আরেকটা কথা বলার আছে, যে বলুন না স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, ওর যে শক্তিটা, ওর যে শক্তির রহস্যটা, সেইটাকে আমাদেরকে এক্সপোজ করতে হবে। যেখানে বললো না যে আমরা গাছটিকে তার মূল শুদ্ধ উপড়ে ফেলে তার শক্তিটাকে বাইরে প্রকাশ করে দিলাম, মানে শক্তিটাকে যখন বুঝে গেলাম তার উৎস কোথায়, তার শক্তির সমস্ত উৎস কোথায়, তার স্ট্রেংথ কোথায় গাছটার, তার রুট। ওয়ান্স উই আইডেন্টিফাই দিস, যখন আমরা এটাকে আইডেন্টিফাই করলাম এবং সেটাকে আমরা যখন মূলটাকে যখন আমরা তুলে বাইরে নিয়ে এলাম, আমরা তার শক্তিটাকে এবার ছিন্ন ভিন্ন করলাম এবং গাছটিকে নিঃশেষ করলাম। এইখানটাতে আমাদের মনে পড়ে যাচ্ছে একটা বাইবেল স্টোরি। বাইবেলে একটা এরকম স্টোরি আছে, যেটা যে জন্য আমরা এখানে একটা অ্যালিউশন বলি, এটাকে অ্যালিউশন, বিবলিক্যাল অ্যালিউশন, BIBLICAL, বিবলিক্যাল অ্যালিউশন, ALLUSION। কারণ এই অংশটার মধ্যে আমরা একটা বাইবেল স্টোরি মনে পড়ছে, সেটা
হচ্ছে দ্য স্টোরি অফ স্যামসন, SAMSON, স্যামসন, যেটা টোল্ড ইন দ্য বুক অফ জাজেস ইন বাইবেল। সেই স্টোরিটা কি বলছে? স্যামসনকে ভগবান একটা অদ্ভুত মিরাকুলাস শক্তি দিয়েছিলেন, টু বিট হিজ এনিমিজ। ও প্রচণ্ড পাওয়ারফুল ছিল, হি ওয়াজ লাইক আ সুপার হিউম্যান, হ্যাঁ, উইথ সুপার ন্যাচুরাল ফিটস। হি কুড একটা লায়নকে সে খালি হাতে মেরে ফেলতে পারত, এবং তার অদম্য শক্তি ছিল, হ্যাঁ, সুপার স্ট্রেংথ, পুরো গোটা আর্মিকে সে ধ্বংস করে দিতে পারত একা, হ্যাঁ। এবং তার সমস্ত শক্তি ছিল তার হেয়ার বা চুলে, সমস্ত শক্তি ছিল তার চুলে। এবং এইটা কেউ এই মিরাকুলাস পাওয়ারটা তার ভগবানের কাছ থেকে পাওয়া, তার শত্রুদেরকে নিধন করবার জন্য। কিন্তু তার প্রেমিকা ডেলিলা, DELILAH, ডেলিলা, সে শত্রুপক্ষের সাথে মিশেছিল, এবং সে অনেক চেষ্টা করে তার কাছ থেকে তার এই শক্তির উৎসটা জানবার। 3 বার ও ডেলিলাকে মিথ্যা কথা বলে, এবং ডেলিলা তখন 3 বারই ও শত্রুদেরকে সেই সিক্রেটটাকে রিভিল করে, এবং শত্রুরা তাকে কোনোভাবেই ক্যাপচার করতে পারে না। অবশেষে ডেলিলা কিন্তু ওর কাছ থেকে জানতে পেরে যায়, জানতে সক্ষম হয় যে ওর সিক্রেটটা কি, হোয়াট ইজ দ্য সিক্রেট অফ হিজ স্ট্রেংথ। এবং তখন ডেলিলা একজন সার্ভেন্টকে বলে, সার্ভেন্টকে দিয়ে যখন ও শুয়েছিল ওর চুলগুলো মাথা কেটে ফেলে, এবং শত্রু পক্ষর কাছে ওকে হ্যান্ড ওভার করে দেয়। ও ক্যাপচার্ড হয়ে যায়, শত্রুরা ফিলিস্টাইনস তারা ছিল, তাকে নিয়ে যায়, ক্যাপচার্ড হয়ে যায় সে। এবং পরবর্তীকালে যখন ফিলিস্টাইনে ও তখন ছিল, ওদের শত্রু মহলেও ছিল, এবং সেখানে একটা পিলারের মধ্যে ওকে বেঁধে রাখা হয়েছিল, এবং সেখানে আস্তে 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 একটা সময় অতিবাহিত হয়, সেখানে আস্তে আস্তে ওর চুলগুলো আবার বাড়তে থাকে, এবং একটা সময় আসে যে when his hair grow, when his যখন চুলগুলো বেড়ে যায়, তখন কিন্তু ও আবার ওর সমস্ত স্ট্রেংথ he could regain, এবং তখন আবার ও সমস্ত স্ট্রেংথ ও মিরাকুলাসলি ফিরে পায়, এবং তখন ওর শক্তি দিয়ে ওই পুরো কালাম, পুরো প্রাসাদ শুদ্ধ একসাথে সমস্ত ফিলিস্টাইনসের নিয়ে নিজে মরে, এবং সকলে একসাথে ওখানে ধ্বংস হয়ে যায়, সমস্ত কালাম ভেঙে পড়ে, সব ধ্বংস হয়ে যায়। তাহলে এই স্ট্রেংথটা যা আমার শক্তির যে উৎসটা, সেটা শত্রুপক্ষ জেনে গেলেই মুশকিল। এখানে গাছের যে শক্তির উৎস সেটা হচ্ছে তার রুট, এবং মানুষ যখন এটা জেনে যায় এবং এটা সে জানতে পারে, এবং এই রুটটাকে যখন সে টেনে উপরে হিঁচড়ে বের করে এবং বের করে বাইরে নিয়ে আসে, তখনই আস্তে আস্তে তার সোর্স, যেটা হোয়াইট অ্যান্ড রেড, হ্যাঁ, his most sensitive part that remains hidden, when that is exposed, then the tree ultimately meets its death. Last finally কি বলছে? Then the matter of scorching and choking, আর একটু বাকি আছে। এবার ওটাকে কি করতে হবে? স্কর্চিং মানে হচ্ছে রোদের সানলাইটে ওটাকে পোড়ানো, ঝলসানো। চোকিং মানে শ্বাসরোধ করা। এবার রুটটাকে তুমি বাইরে বের করলে, বাইরে বেরিয়ে গেল, বাইরে বের করার পরে সেটাকে তুমি রোদে ঝলসে তার শ্বাসটাকে রোধ করে দেওয়া হলো, এবার তাকে মেরে ফেলা হচ্ছে ইন সান অ্যান্ড এয়ার। হ্যাঁ, তাহলে দেখো নেচার অ্যাক্টস বোথ অ্যাজ আ প্রিজার্ভার অ্যাজ ওয়েল অ্যাজ আ ডেস্ট্রয়ার। তাহলে দেখো নেচার বা প্রকৃতি আমাদেরকে যেরকম, নেচার বা প্রকৃতি সেটা কিন্তু গাছটিকে বেড়ে তুলতে সাহায্য করছে। রোদ এবং হাওয়া, সান অ্যান্ড এয়ার, দিস আর ভেরি মাচ নিডেড, সানলাইট অ্যান্ড এয়ার ইজ নিডেড ফর দ্য গ্রোথ অফ আ ট্রি। সিমিলারলি আমরা দেখেছিলাম, আগের সবকে আমরা পড়েছিলাম যে হাওয়া, বাতাস, রোদ এগুলো দিয়ে গাছটি আবার তার নিজের জায়গায় ফিরে আসবে। আবার এই সান অ্যান্ড এয়ার, সেগুলো দিয়েই গাছটিকে একেবারে মেরে ফেলা হচ্ছে। তাহলে এই স্কচিং রেজ অফ দ্য সান সেটা রুটগুলোকে ঝলসে দিচ্ছে, হ্যাঁ, এবং এর সেগুলোকে শুকিয়ে দিচ্ছে, ঝলসে দিচ্ছে। এইভাবে নেচার ইজ অ্যাক্টিং বোথ অ্যাজ আ প্রিজার্ভার অ্যাজ ওয়েল অ্যাজ ডেস্ট্রয়ার। এবার আমরা কিরকমভাবে সেটাকে ব্যবহার করব, ইট অ্যাক্টস অ্যাজ বোথ। যেরকম সুন্দর মৃদু হাওয়া বয়, আবার সেরকম কালবৈশাখী ঝড়ও থাকে। সো তাহলে প্রথমে হচ্ছে রুটটাকে আমরা টেনে বের করে নিলাম, তারপরে সেটাকে স্কচিং, রোদে ঝলসানো, তার শ্বাসরোধ করা, চোকিং, শ্বাসরোধ, সাফোকেটিং দ্য রুটস টু ডেথ, ব্রাউনিং, সেটাকে বাদামি করে ফেলা, হার্ডেনিং, সেটাকে শক্ত করা রোদে,
টুইস্টিং সেটাকে মোচড়ানো, উইদারিং সেটাকে শুকিয়ে ফেলা। ব্যাস, these are the steps. So pulling the roots out of the earth's cave, then scorching it, choking it, browning, hardening, twisting, and finally withering. And then it is done. কত সহজে বলে then it is done, মানে সেটা হয়ে গেল। কি হয়ে গেল? what is done? the tree is killed, গাছটিকে মারা হয়ে গেল। কিন্তু আয়রনিটা হচ্ছে এইটা, এই কবিতার আয়রনিটা হচ্ছে এখানে যে আমরা গাছের রুট, গাছটাকে সাফোকেট করে, শ্বাসরোধ করে মারতে চাইছি, সাফোকেট করছি, চোখ করছি, কিন্তু অ্যাকচুয়ালি হু ইজ গেটিং চোকড? হু উইল বি চোকড? হোয়াট উইল বি দ্য আফটারমাথ অফ দিস অ্যাক্ট? এর কনসিকুয়েন্স কি হবে? এর ফল কি হবে? যত আমরা গাছ কাটছি, যত বেশি ডিফরেস্টেশন হচ্ছে, তত বেশি কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ছে, অক্সিজেনের সাপ্লাই কমছে এয়ারে, এবং এটা পরবর্তীকালে আমাদের সেই দিন দেখতে হবে যখন আমরা শ্বাস নিতে পারবো না, আমরা শ্বাস নেওয়ার জন্য পিওর অক্সিজেন পাবো না, বিকজ দ্য এয়ার উইল বি পয়জনাস, ইট উইল বি ফিল্ড উইথ কার্বন ডাইঅক্সাইড, বিকজ ফেলিং অফ ট্রিজ বা cutting down of trees is actually resulting in the increase of CO2 in the air. So it will suffocate us, the human beings, to death. Already এখন এই ডিফরেস্টেশনের ফলে melting of the ice caps, rising of the global warming, এগুলো তো হয়ে চলেছে, floods, droughts। তো সেই জন্যে আমাদের হিউম্যান অ্যাকশনস, আমরা এটা যেটা করছি, এইটা আমি আগেও বলেছিলাম, আয়রনি ইজ দেয়ার, উই কাট আ ট্রি, উই ডোন্ট কিল আ ট্রি, কিন্তু এখানে বলেছি কিলিং আ ট্রি। অ্যাকচুয়ালি গাছটিকে আমরা হত্যা করছি, এবং এই হত্যাটা হোমিসাইডের সমান। আমরা মানুষ জাতিটাকেই হত্যা করছি, হিউম্যান কাইন্ডকে হত্যা করছি বাই কিলিং নেচার, বাই this environmental plunder. We are actually destroying ourselves. We are paving our ways to destroy ourselves. নিজেদেরকে হত্যার পথ আমরা প্রসারিত করছি। এইভাবেই আমাদেরকে এর থেকে বিরত থাকতে হবে, এটাই কবির মেসেজ যিনি এটা দিচ্ছে। So not only that we are uprooting the tree, we are uprooting nature. আমরা প্রকৃতিকে ধ্বংস করছি, প্রকৃতিকে তার জায়গা থেকে আমরা হিলিয়ে দিচ্ছি, এনভায়রনমেন্টাল প্লান্ডার, সেটাকে আমরা আপরুট করছি। তবে অ্যালিগরিক্যালি আমরা দেখছি, তাহলে একটা কথা আমি বলতে পারি ফাইনালি, যে আমরা অ্যালিগরিক্যালি এটাও দেখতে পাচ্ছি যে কোনো জিনিসকে তাহলে আমরা ধ্বংস করতে গেলে বা ধ্বংস করলে আমরা সেটাকে রুটটাকে ধরে পুরো শিকড় থেকে সেটাকে মূল উপড়ে ফেলতে হবে, নাহলে কোনো জিনিস ধ্বংস করা যায় না। এবং আমরা মানুষ শুধু প্রকৃতির প্রতি নৃশংস আচরণ করছি তাই না, তার একেবারে শিকড় রুট অবধি পৌঁছে গেছি, প্রায় সেটাকে নিয়ে আমরা এখন টানাটানি করছি, যেখানে আমাদের জীবনে একটা বিশাল বিপর্যয় নেমে আসতে পারে। তাহলে আমাদের এক্ষুনি বিরত থাকতে হবে। এই প্রকৃতির ধ্বংসলীলায় যেভাবে মানুষ মেতে উঠেছে, বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং হচ্ছে, হ্যাঁ, স্কাই স্ক্রেপার বিল্ডিং হচ্ছে, এবং সেখানে প্রকৃতিকে নির্মমভাবে হত্যা করা হয়ে চলেছে, সেখান থেকে মানুষকে বিরত থাকতে হবে। বরঞ্চ আমাদের যে সুপারস্টিশন, আমাদের যে কুসংস্কার, আমাদের যে গ্রিড, আমাদের যে লোভ, নির্মমতা, সেগুলোই হচ্ছে সমাজের পাপ, সেগুলো হচ্ছে আমাদের অন্ধকারের দিক, এবং সেগুলোকেই আমাদের উচিত একেবারে মূল থেকে ধ্বংস করা। আসলে রুট মানে অ্যালিগরিক্যালি আমি রূপকভাবে এভাবে যদি দেখি যে কোনো জিনিস মানে সেটাকে যদি আমরা ধ্বংস করতে চাই, লাইক আর সুপারস্টিশন আর প্রেজুডিসেস আর গ্রিড, সেগুলোকে আমাদের মূল থেকে বা রুট থেকে, মনের শিকড় থেকে, মানে মনের ভেতর থেকে তার শিকড়টাকে উঠিয়ে উপড়ে ফেলতে হবে। তাহলেই হয়তো দিস ওয়ার্ল্ড মে টার্ন ইনটু আ প্যারাডাইস।